ওকে, আমরা সকলেই ভালো আছি ইনশাল্লাহ, নাকি? ওকে, তো আমাদের রিসেন্ট কিছু টপিকস আমরা যেগুলো আইএসএসবিতে আসছে সেগুলো আমরা প্রতিনিয়ত এখানে প্র্যাকটিস করি। রিসেন্ট যে টপিকসগুলো 5 থেকে 8 সেপ্টেম্বর আইএসএসবি বোর্ডে 2টা গ্রুপ ডিসকাশন ছিল, এই 2টা গ্রুপ ডিসকাশনের উপর আজকে আমরা প্র্যাকটিস করব। এর আগেও আমরা অনেকবার এই গ্রুপ ডিসকাশন এখানে প্র্যাকটিস হয়েছে, যেহেতু তোমাদের অলরেডি অনেকে ডেট আসছে SMS সাবমিট করার জন্য। সো যাদের SMS সাবমিট করার ডেট আসছে তাদেরকে আমরা আলাদা করে নিয়ে আসছি। এরকম করে আলাদা করে আমাদের প্র্যাকটিসগুলো চলতে থাকবে। সো যেটা আমরা আগেও বলছিলাম যে আমাদের অনেক সময় যেটা আমাদের বললে অনেক সময় এই জিনিসটা অনেকের ট্রাস্ট হয় না, বাট তোমরা এটাও দেখছো যে রিসেন্ট যে টপিকসগুলো আমরা আইএসএসবিতে দেখতে পাচ্ছি, বেশিরভাগ টপিকস কিন্তু, বেশিরভাগ না, অলমোস্ট সব টপিকসই কিন্তু আমাদের ফাইটার্সে আছে। তো ওখান থেকে আমরা আমাদের প্র্যাকটিসগুলো করব। আর এছাড়া কিছু প্র্যাকটিস আছে যেগুলো আমাদের নর্মালি সবসময় হয় না, যেগুলো আমরা বাসায় প্র্যাকটিস করতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে যে গ্রুপ ডিসকাশন। এটা আমাদের প্রচুর প্র্যাকটিস করা প্রয়োজন। আমরা স্টাডি করবো, ইনফরমেশনগুলো নেব, ইটস ওকে, বাট প্র্যাকটিসগুলো আমাদের ভালো করে করা প্রয়োজন। সো আজকে আমরা একেবারে আইএসএসবির মতো করে এখানে প্র্যাকটিসটা করব। আর এর আগে আরও কিছু যেগুলো আমরা আগেও অনেকবার বলছি যে আইএসএসবির যে গ্রুপ ডিসকাশন খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এবং এখানে কিছু ডুস অ্যান্ড ডোন্টস আছে, সেগুলো নিয়ে আমরা অসংখ্যবার কথা বলছি। সো সেটা আর আগে আমি এখানে রিপিট করতে চাচ্ছি না, বাট বেসিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে আমাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। যে নাম্বার 1, আমাদের প্রেজেন্টেশন। ওভারঅল আইএসএসবি হচ্ছে একটা প্রেজেন্টেশন ধর্মী পরীক্ষা। সো প্রেজেন্টেশনটা যেন ভালো হয় এবং আমাদের কথা বলার সময় যেন আঞ্চলিকতা না আসে, এবং আমরা যত বেশি ইনফরমেশান দিতে পারি, কথাবার্তা যেন ইনফরমেটিভ হয়, এই বিষয়গুলোর দিকে আমরা ফোকাস রাখবো। আর বাদ বাকি আরও অনেক ছোটোখাটো বিষয় আছে, সেগুলো নিয়ে আর ডিটেলসে আমি যাচ্ছি না। সো আই হোপ যারা আমাদেরকে এটা পরবর্তীতে দেখবে তারা ওই বিষয়গুলো সম্পর্কে জানে অলরেডি, বা আগের আমাদের কিছু এপিসোড আছে সেগুলোও দেখছে। সো আমরা এখন প্র্যাকটিসে চলে যাই, নাকি? ওকে, সো আমাদের প্রথম হচ্ছে আমরা বাংলায় যাব, যেটা আমরা আগে উল্লেখ করলাম 5 থেকে 8 সেপ্টেম্বর 2021 এই বোর্ডে ছিল। নাম্বার 1, বাংলা। বাংলা টপিকটা হচ্ছে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য। শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, কে আগে শুরু করতে চাই? ধন্যবাদ মাননীয় জিটিও স্যার এবং আমার সকল গ্রুপমেটসকে। আমি চেস্ট নাম্বার 36। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য। আমরা জানি যে প্রতিটি মানুষই একটি নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণ করে। আমরা সকলেই সাধারণত পরিবারেই জন্মগ্রহণ করি। তো পরিবারে সাধারণত একটি শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে তার পিতামাতা, তার আত্মীয় স্বজনের আচার আচরণের উপর অনেকটা নির্ভর করে তার শারীরিক এবং মানসিক বিকাশটা কেমন হবে। যদি পরিবারের মধ্যে সাধারণত শান্তি, পিতামাতার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তাহলে তার শারীরিক এবং মানসিক উভয় বিকাশই সুন্দর হবে। আবার দেখা যায় যখন অনেক পরিবারে কোন্দল, ঝগড়াঝাটি লেগে থাকে, ওইসব পরিবারে দেখা যায় শিশুর শারীরিক এবং মানসিক বিকাশটা সুন্দর হয় না। সে বড় হয়ে অনেক ধরনের অপরাধ, নানা ধরনের নেশাজাতীয় দ্রব্য সব সে সাধারণত গ্রহণ করে থাকে। তাই আমি মনে করি শিশুর শারীরিক মানসিক উভয় বিকাশের ক্ষেত্রেই পরিবারের ভূমিকাটাই মুখ্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমার মাননীয় জিটিও স্যারকে। ধন্যবাদ আমার পূর্ববর্তী বন্ধুকে। আজকে আমাদের দলগত আলোচনার বিষয় যে শিশুর বিকাশে পরিবারের ভূমিকা মুখ্য। আমরা সকলেই জানি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎটা শুরু হয় পরিবার থেকে। শিশুর মানসিক বিকাশ যদি আমরা লক্ষ্য করি, একটি শিশুর মানসিক বিকাশের সর্বপ্রধান এবং যে কোয়ালিটিসগুলো অ্যান্ড যে গুণগুলো বেড়ে ওঠে এবং বিকশিত হয়, সেটা 3 থেকে 6 বছর বয়সের ভিতরে, এবং এই সময়টাতে সে পুরোটাই পরিবারের সাথে থাকে। আমরা যদি বিদ্যালয়ের কথা চিন্তা করি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের জীবনটা শুরু হয় 6 বছর বয়সের পর থেকে সাধারণত। কিন্তু 6 বছর বয়সের আগে সে পরিবার থেকে যেটা শিখে সেটাই তার মানসিক বিকাশে প্রধান ভূমিকা রাখে। সে কীভাবে চিন্তাভাবনা করবে, তার আচার আচরণ কীভাবে যাবে, সে অপরকে কীভাবে সম্মান করবে, কোনো বিষয় সে কীভাবে নিবে এবং সেটা কীভাবে সে মোকাবেলা করবে, এটা সে পরিবার থেকেই শিখে, এবং মেইনলি তার বাবা এবং মা। এবং আরও স্পেসিফিক্যালি যদি বলা যায় তাহলে সেটা হলো তার মায়ের ভূমিকা সব থেকে এখানে মুখ্য। এখন একটি শিশু যদি তার পরিবার থেকেই এই শিক্ষাটা না পায়, এবং সে পরিবার থেকে যদি সে শিখতে না পারে যে আমার পরবর্তী জীবনে আমার কীভাবে আমার মনোভাবটা রাখা উচিত এবং সমস্যাগুলো কীভাবে
সমাধান করা উচিত, তাহলে কিন্তু সে পরবর্তী জীবনে অনেক সমস্যার সমাধান হবে এবং সম্মুখীন হবে এবং তার মানসিক বিকাশটা এখানে কিছুটা হলে বিঘ্নিত হবে। সেজন্য আমি মনে করি যে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকা মুখ্য। ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রিভিয়াস টেস্ট নাম্বারকে। আমি আমার প্রিভিয়াস টেস্ট নাম্বারের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করছি। আমার প্রিভিয়াস টেস্ট নাম্বার বলছে যে 6 বছর পর্যন্ত একটা শিশু, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী 12 থেকে 13 বছর পর্যন্ত শিশু। আর একজন শিশু বেসিক্যালি পরিবারের অবশ্যই ভূমিকা রয়েছে, যেমন পরিবারে বাবা মার দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, বাবা মার মানসিক অশান্তি, এইসব কিছু পরিবারের যৌথ পরিবারের ক্ষেত্রে দেখা যায় অন্যান্য সদস্যদের প্রভাব শিশুর উপর পড়ে। এক্ষেত্রে যথেষ্ট তার মানসিক বিকাশে বাধাবিঘ্ন হতে পারে, কিন্তু একটা বড় সময় যাবৎ শিশু অতিক্রম করে তার শিক্ষার প্রতিষ্ঠানে। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে আমার মনে হয় পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় ব্যাপক। কেননা শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকে, যেমন আমরা যদি দেখি, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম করে দেওয়া হয়েছে যাতে তার মানসিক বিকাশটা যাতে তারা মানসিকভাবে ভেঙে না যায়। ধনীর বাচ্চা, একজন দরিদ্রের বাচ্চা একই পোশাক পরে তারা যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়া আমরা যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠানের টিফিন পিরিয়ডের ব্যবস্থাটা, তারা ধনী দরিদ্রের বাচ্চার কোনো বৈষম্য রাখছে না। এক্ষেত্রে তারা মানসিক বিকাশের দিকটা লক্ষ্য রাখছে। শিক্ষকদের দ্বারা মানসিক বিকাশিত হচ্ছে, সহপাঠীর দ্বারা তারা প্রভাবিত হচ্ছে। আমরা যদি দেখি একটা ক্যাডেট কলেজের বাচ্চা, যে কিনা খুব ছোটো বয়স থেকে, ক্লাস 6-এর বাচ্চা, সে অত্যন্ত ছোটো বয়স, শিশু বলা যায়, তো সে 12 ক্লাস পর্যন্ত থাকে। আর আমরা যারা সিভিলিয়ান আছি অথবা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে থাকি, আবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা বাচ্চা, তারা যে পরিবেশে বেড়ে ওঠে, আমাদের 3 ক্যাটাগরির বাচ্চাদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আর এটা বেসিক্যালি শিক্ষা প্রতিষ্ঠান দ্বারাই প্রভাবিত হচ্ছে। তবে হ্যাঁ, পরিবারের ভূমিকা আছে। যেমন পরিবারের দাম্পত্য কলহের কারণে আমরা দেখি একটা পরিসংখ্যান অনুযায়ী 18.51% শিশু মানসিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এটা মনোরোগ বিশেষজ্ঞদের মতে, কারণ বাবা মায়ের সময় না দিতে পারা, বিভিন্ন কারণ থাকতে পারে। তবে আমি বলবো এটাই, পরিবারের যথেষ্ট ভূমিকা রয়েছে, তবে পরিবারের চেয়ে বিদ্যালয়ের ভূমিকাটা প্রাধান্য বেশি। ধন্যবাদ সম্মানিত জিটিও স্যার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার পূর্ববর্তী টেস্ট নাম্বারকে। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছে। তো আমি বলতে চাই যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পর থেকে তার একটা বড় সময় হচ্ছে সে পরিবারের সাথে কাটায়, এবং পরিবারকে আমরা হচ্ছে একটা শিশুর দর্পণ স্বরূপ ধরতে পাই, এবং পরিবার এবং ওই শিশুটার চরিত্র, মানসিক বিকাশ এবং তার আচার আচরণকে আমরা ওই দর্পণের প্রতিবিম্ব হিসেবে দেখতে পাই। কারণ আমরা জানি একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে তখন তার মুখের ভাষাটা তার মায়ের কাছ থেকে আসে। এবং আমরা যদি একটা শিশুর প্রতিদিনকে 3টা ভাগে ভাগ করি, সে হচ্ছে 3টা ভাগের মধ্যে প্রথম একটা ভাগ হচ্ছে তার মা বাবার সাথে কাটায়, দ্বিতীয় ভাগ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে কাটায়, এবং তৃতীয় ভাগ হচ্ছে তার বন্ধু বান্ধবের সাথে কাটায়। তো আমরা আসলে প্রাধান্য কীভাবে দেব সেটা আসলে ডিপেন্ড করে যে সম্রাট নেপোলিয়ন একটা কথা বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সুতরাং আমরা ওই কথার প্রেক্ষিতে বা ওই কথার গুরুত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে একটা শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাটাই প্রধান। কিন্তু আমি এখানে শুধু পরিবারের ভূমিকাটাকেই মুখ্য করে দেখছি না, যেহেতু একটা শিশুর দিনকে আমরা 3টি ফেজে ভাগ করতে পারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ সময় কাটায়। সুতরাং আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক এবং তার বিকালবেলার খেলার সময় যে বন্ধুবান্ধব, সহপাঠী, আমরা তাদের ভূমিকাটাও দেখতে পাই। সুতরাং আমি নেপোলিয়নের কথার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারছি যে বাবা আমার প্রেক্ষিতে মনে হচ্ছে যে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য। এছাড়া আনুষঙ্গিক তার বন্ধুবান্ধব এবং শিক্ষক শিক্ষিকার ভূমিকাও এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমার পূর্ববর্তী টেস্ট নাম্বারকে, অনেক ভালো বলেছে। তার সাথে আমি কিছু যোগ করতে চাই। আজকের দলগত আলোচনায় আমরা দুটি দিক প্রাধান্য পাচ্ছে, একটি হচ্ছে শিশুর মানসিক বিকাশ আর একটি হচ্ছে পরিবারের ভূমিকা। তবে শিশুর মানসিক বিকাশ কি? একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকেই তার পরিবারের সাথে চলাফেরা সব কিছুই হচ্ছে। তার পরিবারে তার মা বাবা খুবই আপনজন, তার কাছ থেকে শুধু ভাষাটা শিখছে। কিন্তু মানসিক বিকাশের জন্য আমাদের বিদ্যালয়ে যেতে হয়। বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের মানসিক বিকাশে বিকশিত করে এবং জ্ঞানের জন্য আরও বেশি বিকশিত করে। সো আমি মনে করি পরিবারের থেকে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা আরও বেশি। তাদের কাছ থেকে আমরা মানসিক বিকাশ, মানসিক সম্পর্কে উপলব্ধি হয়। এবং পরিবার ভূমিকা আছে, কিন্তু পরিবার থেকে আমরা পারিবারিক, সামাজিক রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ জানতে পারি। একটা পরিবারে যদি কলহ বা বিবাহ বিচ্ছেদ বা
মনোমালিন্য থাকে, তা একটা শিশু সেসব শিখে সামনের জাতিতে বা ভবিষ্যতে আগায়। আর যদি ভালো কিছু দেখে আসে, অবশ্যই ভালো কিছু দেখে আসবে। তো এগুলা পারিবারিক সামাজিক রীতিনীতি অবশ্যই পরিবার থেকে শিখবে, এবং তার পরবর্তী যে মানসিক বিকাশ, আর মানসিক বিকাশের জন্য শিক্ষকদের ভূমিকা খুবই বেশি। কারণ একটা শিক্ষক তাকে জ্ঞানের বিকশিত করবে, জ্ঞানের আলো তার কাছে ছড়িয়ে দিবে, এবং মানসিকভাবে মানুষের সাথে কীভাবে আচরণ করতে হবে, কীভাবে খাপ খাওয়াতে হবে পরিবেশের সাথে, সেটা একটা শিক্ষকই তাকে বোঝাতে পারে। তো আমার মতে পরিবারের চেয়ে শিক্ষকের ভূমিকাই বেশি। ধন্যবাদ পূর্ববর্তী চেস্ট নাম্বারকে। আমি তার সাথে কিছু দ্বিমত পোষণ করছি। পূর্ববর্তী আলোচনা সাপেক্ষে আমাদের চেস্ট নাম্বাররা যেসব বিষয় সম্পর্কে অভিহিত করেছে যে শিশুর একটি মানসিক বিকাশে শুধুমাত্র পরিবারের ভূমিকাই নয়, এছাড়া রয়েছে বিশ্ববিদ্যালয় এবং এছাড়া বিদ্যালয়সমূহ এবং পারিপার্শ্বিক পরিবেশ, যে পারিপার্শ্বিক পরিবেশে আমাদের বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা হয়। তো এখানে আমার মতে পরিবারের ভূমিকাটাই মুখ্য, যদিও অন্যান্য ক্ষেত্র রয়েছে যেখানে আমরা শিশুদের মানসিকতার পরিবর্তনটা বুঝতে পারি। তবে যেহেতু সৃষ্টির শুরু থেকে বা মানব সভ্যতার পূর্ব থেকেই শিশুর জন্যই মূলত পরিবার গ্রহণ হয়েছে। পূর্বে পরিবার নামে কোনো কিছু ছিল না। যখন তারা দেখতে পেল যে শিশুরা যদি মানসিকভাবে সুঠাম, শারীরিকভাবে সুঠাম হয় এবং তারা যদি একটি পরিকল্পিত একটি সংগঠনের মাধ্যমে যদি আনা যায়, তাহলে জাতিগতভাবে উন্নতি হবে। তো এই ক্ষেত্রে এভাবেই পরিবারের উত্থান। তো পরিবারের মূল সৃষ্টি হচ্ছে শিশুর বিকাশ, যেটা মানসিক হোক, শারীরিক হোক, এবং এছাড়া আনুষঙ্গিকভাবে আছে বিদ্যালয়সমূহ এবং বন্ধুবান্ধব এবং এছাড়া পারিপার্শ্বিক পরিবেশ। তো আমার মতে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। প্রতিটা শিশু কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারেই তার বেড়ে ওঠা, তার গড়ে ওঠা, তার মানসিক বিকাশ। কিন্তু আমি এবং আমার মতো যারা আছেন, যাদের বাবা মা প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কোনো না কোনো অফিসে কর্মরত থাকেন, তাদের ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা আসলে প্রধান হয়ে ওঠে না। তাদের ক্ষেত্রে তাদের বাসায় যারা থাকেন, দাদা দাদি, নানা নানি, কিংবা যৌথ পরিবার না হয়ে থাকলে বড় ভাই বোন বা তাদের দেখাশোনা করার জন্য যিনি থেকে থাকেন, তার ভূমিকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে আমার পূর্ববর্তী চেস্ট নাম্বার যেটা বলে গেলেন যে আমরা সেখানে একই রকম পোশাক পরে যাই, যাতে কে ধনী কে গরিব সেই বৈষম্যটা থাকে না। এতে করে আমরা বুঝতে পারি আমাদের মানসিকতাটা গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অনেক রকম পদ্ধতি অবলম্বন করছে। এছাড়াও সেখানে আসে নানা রকম সৃজনশীল চিন্তাভাবনা, মিলেমিশে থাকার মনোভাব, যা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেয়ে থাকি। তো সেক্ষেত্রে বলতে গেলে আমার মনে হয় যে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সহপাঠী, সমবয়সী দল, আমাদের পরিবেশ, আমাদের দেখাশোনায় যারা নিযুক্ত আছেন, আমাদের বিদ্যালয়, তাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত জিটিও স্যার এবং পূর্ববর্তী জ্যেষ্ঠ নাম্বারগণ। সবাই খুব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন যে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকা প্রধান। তো আমি এখানে যোগ করতে চাই যে শুধুমাত্র পরিবার শিশুর মানসিক বিকাশে ভূমিকা রাখতে পারে না, কারণ একটি শিশু জন্মের পর তার শিক্ষার জন্য অধিকাংশ সময় সে ব্যয় করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রাইভেট টিউটর, তার বন্ধুদের সাথে সে খেলাধুলা করে। সেখানে তার বন্ধুবান্ধবদের আচরণ যেমন হবে সেটা তার ভেতর প্রভাব ফেলবে। এটাকে বলা হয় আসলে সামাজিকীকরণ। সমাজ থেকে সে কী শিখছে, সে একটি শিশু আজীবনই সমাজ থেকে, তার পরিবার থেকে সে সারা জীবনই শিখে। তো এখানে বলা প্রয়োজন যে শুধুমাত্র বিদ্যালয় কিংবা পরিবার এখানে ভূমিকা রাখে না, সেখানে আরও আনুষঙ্গিক যেমন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, সামাজিক ক্লাব, যেমন খেলাধুলার ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব, তাদের ভূমিকাও রয়েছে। তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই যে পরিবারের ভূমিকা প্রধান, আমি এখানে কোনো দ্বিমত পোষণ করছি না। পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক যে সামাজিক যে প্রতিষ্ঠান রয়েছে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ সমানভাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আলোচনাটা ভালো হয়েছে, চমৎকার। আমরা নেক্সট টপিক্সে যাব, যেটা আমাদের ইংলিশ। তো এর আগে এই টপিকটা সম্পর্কে আমরা একটু বলে নিই। যেটা প্রথমত আমরা আগেও বলেছি যে আমাদের প্রথম যেটা কাজ করা দরকার, আমাদের কি পয়েন্টগুলো ফাইন্ড আউট করা দরকার, যে আমাদের যে টপিকসটা থাকবে সেই টপিকটাকে আগে ভেঙে দেওয়া দরকার। যে এটা ফার্স্ট স্পিকার থাকবে তার এটা বলা দরকার, যদি সে না পারে পরবর্তী যে স্পিকার থাকবে তার সে এটা বলতে পারবে। তো আমাদের কি পয়েন্টগুলো কি পয়েন্টগুলো প্রথমে যদি আমরা আজকে টপিকটাকে এক্সপ্লেন করি যে শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকাই মুখ্য, তাহলে এখানে আমাদের কি পয়েন্টগুলো যদি দেখি, কি পয়েন্টগুলো একটা হচ্ছে পরিবার, আরেকটা হচ্ছে শিশু এবং শিশুর মানসিক বিকাশ। তাহলে এই তিনটা সম্পর্কে আগে একজন বলবে বা একজনের বলা উচিত ছিল, তিনটা পয়েন্টকে ফাইন্ড আউট করে দেওয়া। আচ্ছা, প্রথমত হচ্ছে
যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে সবসময় বলা হয়ে থাকে যে আমাদের মেন্টাল গ্রোথ অথবা আমাদের পার্সোনালিটি বা আমাদের সামগ্রিক সব কিছুই, আমাদের চিন্তা ভাবনা সব কিছু হয়ে ওঠে যে আমরা কোন পরিবেশ থেকে আসছি, কোন ফ্যামিলি থেকে আসছি, কী ধরনের পরিবেশ থেকে আসছি। সো এটা কিন্তু একটা বড় ইস্যু। সো এই জন্যই আমাদের এই যে টপিকসটা এখানে বলা আছে যে পরিবারের ভূমিকাই মুখ্য। পরিবারের ভূমিকা একমাত্র এটা কিন্তু না, এর সাথে সাথে আরও অনেক কিছু আমাদের দায়ী, যে আমাদের যেমন এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো, এনভায়রনমেন্ট, তারপরে আমাদের রিলেটিভস হতে পারে, আমাদের সামাজিক বিভিন্ন পরিস্থিতি হতে পারে। সবসময় যেটা হয় যে আমরা বই পুস্তক থেকে যেগুলো শিখি আমাদের হোল লাইফে বা একটা একাডেমিক লাইফে আমরা পড়াশোনা করে যেগুলো শিখি, এগুলো বলা হয়ে থাকে যে আমাদের 10%ও লাইফে কোনো কাজে লাগে না। তাহলে আমরা বাকি 90% কোত্থেকে শিখি? বাকি 90% শিখি হচ্ছে পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, টিচারদের থেকে, রিলেটিভদের কাছ থেকে, ফ্রেন্ডসদের কাছ থেকে, অথবা বিভিন্ন সিচুয়েশনে পড়ে। সো এই সামগ্রিক সব কিছুর মধ্যে পরিবারের ভূমিকা এটা মেইন বলা যেতেই পারে। অন্যান্য অনেক কিছু আছে, অনেকের অনেক ভূমিকা আছে, বাট আলটিমেটলি যদি আমরা বলি যে পরিবারের ভূমিকা এটা মেইন, এটা বলা যেতে পারে, বাট আনুষঙ্গিক অন্যান্য অনেক কিছুরই ভূমিকা আছে। তো আমরা যাচ্ছি নেক্সট টপিক্সে, সেই টপিক্সটা সম্পর্কে আমরা আশা করি যে তোমরা এইভাবেই একটা ভালো ডিসকাশন হবে। ইংলিশ টপিক ইজ আরবানাইজেশন ইজ দ্য অনলি কজ অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আন্ডারস্টুড? ওকে, এনিওয়ান ক্যান স্টার্ট। Thank you very much, Honorable GTO sir and all my group mates. Today we gathered here for group discussion. The topic is urbanization is the only cause of environmental degradation. Firstly, if we focus that we know our country is the season. Country is the country of 6 seasons. But if we notice that you can't differentiate the 6 seasons individually. It seems that it's the country of 3 seasons: winter, summer, and rainy season. And there is a point that the summer, winter, and rainy season is not coming in the right time. They are delaying or coming earlier. And then the key word is urbanization. What we mean by urbanization? Urbanization means is the rapid industrialization, the going forward of the civilization, and people going to the cities and metropolitan areas more sufficient. Thank you very much. Thank you, my previous test number. Today our topic is urbanization is the only cause of environmental degradation. If we analyze this topic, we can see two parts. First one is urbanization and the second one is environmental degradation. What is urbanization? It's a process through rural people move on to cities because of jobs and many other opportunities. And the second thing is environmental degradation. Obviously, urbanization is related to environmental degradation because when too many people moves on cities, they need home, food, and many other things. For that reason, they are using natural elements, and which is causing many natural disaster. So I think urbanization is the only cause of natural disaster degradation. Thank you, GTO sir, and my previous test member. Today's group discussion topic is urbanization is the only reason or cause for environmental degradation. My previous test member has perfectly elaborated the main two factors of this topic, that urbanization and environmental degradation. Now I just add something that the main reasons of environmental degradation. If we focus on the reasons of environmental degradation, that these are gas emissions from factories, deforestation, and a new term that is raised nowadays is technocentrism. I just elaborate the term technocentrism. Technocentrism is a system where technology controls and controls the environmental system. Nowadays, urbanization is mainly based on technology, and if we focus on the technology and disadvantages of technology, these are causing a lot of
chaos in the environmental system. And if we focus on other factors like deforestation or environmental degradation, then in urban areas, deforestation also happens when urban areas the gatherings and the density of population is so high. So for more people, they need more space. So they cut down trees, and that causes environmental degradation. And if we focus on the other secondary terms and condition, secondary reasons are also related to urbanization. And if we focus on environment pollution, like air pollution, sound pollution, or soil erosion, then all of these are somehow or others related to urbanization. So I strongly admit this term that urbanization is the only cause of environmental degradation. Thank you, Zitu sir. Thank you, my previous test number. Today's group discussion topic is urbanization is the one only cause for environment degradation. First of all, we have to know that what is urbanization. Urbanization means where many buildings or industries are growing up. For this, as a developing country, it's a great problem. Many people go to cities to get a good job or stay or reading. For this, uncontrolled urbanization, it has occurring very rapidly, and we can see that many pollution, like that air pollution, like that sound pollution is very increasingly. Due to urbanization, number of vehicles are loudly heard. For this reason, occurring pollution. That is the main cause for urbanization. And this urbanization, many uncontrolled buildings and industries, they are growing up without any approval of government. Like that, they are washes throwing water and in this river. For this river, pollution is occurring. So it is very, and it is also talk of topics nowadays. As a developing country, is a really great problem. For this, we have to take proper steps, and we should find out the solutions of it, how to remove the problem. So that's all about my opinion. Thanks to all. Thank you, GTO sir, for giving me a floor. I'd like to thank my every previous test members for giving their obviously a nice opinion against this today's topic, that urbanization is the only reason behind the natural degradation. Actually, I am obviously I have some opinion behind it, or even I have some opinion. I'm not totally on this topic. I'm not totally want to say that only this urbanization is the reason behind the natural degradation. But at first, if we see that what is urbanization, why urbanization is happening, if we want to go by topic, what is urbanization at first? So if we say what is urbanization? Urbanization is the process where people actually want to be developed. Actually, their mind is want to be developed, and that's why they are going to the urban areas. But if we see that from the very beginning there were the urban areas, but nowadays the villages that are even the villages are turning into the urban areas. As the mentality of the humans are changing, they want to be more developed, and that's why even the villages are also going to be at the position of urbanization. Actually, if we think about the future, that one day such will come that after 100 years or 200 years, all the rural areas will also be so much developed, and that will also enter into the phase of urbanization. So if we think that what happens for the case of urbanization, the people actually want to get more impact on the rehabilitation process. For that, they usually choose the process of deforestation. Then a lot of IT sectors are opened, a lot of factories are opened. That's actually greatly impact on the environment. Actually, that's a reason. But again, we have to think of on the natural disasters that are happening day by day, that are increasing. But the natural disasters is a natural process that will happen. So it is all the reason that obviously for the natural degradation. And but if we think about the human mentality, if we will do, obviously urbanization is necessary for us, but we have to do in a nice process. Actually, if we greatly concentrate to the
process of the city corporation, the mayors, that they are doing their duties regularly for this for the nice process of the urbanization, the rehabilitation process, the drainage process, the sewerage system, and even a good system of everything for a city that needed, then I think the urbanization is obviously needed. So that process will be a good, and so I am not totally agreed with that. Obviously, it's only a topic that is that urbanization is the only reason for the degradation of the nature. Thank you. Thank you, my previous test number. Customer 28, you have just 1 minute. Thanks to my previous test number. So urbanization means increasing rapidly the industrialization and moving people to the rural village to the city. So there are a lot of causes of behind the urbanization, and we know that our mills and factories throw their waste without any processing, and launch and steamer also throw human waste directly to the river water, and which causes the pollution of river. And also we know that every year a lot of people, and basically the youth generation who completed his graduation, and he moved to Dhaka because of he built up a good career, and so it created a lot of pressure, basically particularly to the Dhaka city, and we know that the vehicles are increasing rapidly and they are emitting carbon dioxide, and also this carbon dioxide are mixed up with the air and basically the ozone layer, and which is causes the ozone hole, and the sunlight, the UV ray of sunlight are hit our body directly. Then various kinds of fatal diseases like cancer and skin disease are also, incurable diseases are also occurred. And we also know that recently BBC says that the Great Barrier Reef, which is the biggest coral island of the world, and now almost it's now in exist, and the aquatic life and are being very dangerous, and and they move to the another way and find the destination. And also we know that every year the average temperature of the world are being increased, and it will move to 13 to 15, and the ice are melting of both pole, and the sea level are increasing rapidly. And we know that in future our southern part, which is Coxbazar and Khulna, Bagherhat, Satkhira, will be go to the underwater. And also we know that the processing of to come out this problem, we have to strict law implement, and the government should implement a law, because every mills and owner of the mills and factories have to process the waste behind before they are through the river. And also we have to plant more trees that will also save us from the extinction. And also moreover we have to reduce the emitting of carbon dioxide, and more focus on the renewable energy, and which is solar panel, and also the environment dependent energy. So I think that if we fulfill these requirements, then we have to come out the danger of the urbanization. And so I think that urbanization is one kind of threat for us, and we have to proper, and we have to go and road plan, and planningly we have to go ahead. Thank you. Okay, thank you for nice discussion.